সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দুর্নীতির বিস্তারে একে অপরকে দোষারোপ করেই চলেছে আওয়ামী লীগ ও বিএনপি। এদিকে একের পর এক ভৈফোর সংগঠনের রমরমা অবস্থা এবার বিতর্কিতদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও শাস্তির আওতায় আনার কথা ভাবছে আওয়ামী লীগ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দোষ চাপানোর রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিধি নিষেধেও কলকারখানায় যোগ দিতে রাজধানীমুখী মানুষ। রোববার দুপুর পর্যন্ত চলবে বাস লঞ্চ। করোনায় আরও 218 মৃত্যু, প্রায় 8 লাখ অ্যাস্ট্রাজেনেকা এখন ঢাকায়। এক সপ্তাহে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, ফের রেকর্ড 196 জন হাসপাতালে ভর্তি। এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের, নাক দিয়ে হচ্ছে রক্তপাত। চট্টগ্রামে 1.5 বছর আগে সন্ত্রাসীদের হাতে অপহৃতের লাশের খোঁজে পিবিআই, চষে বেড়াচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল। 10 লাখ টাকার বিনিময়ে খুন করে করা হয় গুম। রাজধানীর হাতিরঝিলে চিত্রনায়িকা একার বাসা থেকে নির্যাতনের শিকার গৃহকর্মী উদ্ধার। অপ্রকৃতস্থ অবস্থায় একাকে নেওয়া হলো থানায়, মামলা দায়েরের প্রস্তুতি। এবং পদ্মা সেতুতে জুলাই মাসে বসল রেকর্ড 110টি রোড স্ল্যাব। সম্পন্ন হয়েছে 2831টির কাজ। শেষ পর্যায়ে রেল লাইনের অবকাঠামো নির্মাণও। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম দোষ চাপানের রাজনীতি। শুরুতে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি দুর্নীতির বিস্তারে একে অপরকে দায়ী করে চলেছে। করোনা মোকাবেলা আওয়ামী লীগ ব্যর্থ, সেই কথা বিএনপি বলছে। অন্যদিকে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে বিএনপি শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। এইসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে দোষারোপ করে চলেছে দুর্নীতির বিস্তারের জন্য। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সর্বত্র দুর্নীতির বিস্তার ঘটেছে, সেটি হোক করোনা মোকাবেলা, হোক ব্যাংক খাত, হোক অর্থ খাত, কিংবা অন্যান্য জায়গা। অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলছেন যে বিএনপির আমলে 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, তাদের মুখে দুর্নীতির অভিযোগ শোভা পায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এরকম পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই থাকবো নাকি সমাধানের পথ খুঁজবো? ধন্যবাদ রুবেল, ধন্যবাদ আমার ভাই সম রেজাউল করিম আর প্রিন্স ভাই, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন। যারা শুনছেন সকলকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে এই বিষয়টি নিয়ে যে আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছেন, এই জন্য আমি সময় টিভিকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হচ্ছে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। আমাদের মাননীয় মহাসচিব বলছে যে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, দেশ ভরে গেছে। আর আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলেছেন যে বিএনপির সময় 5 বার হয়েছে। তাহলে কি এখন বিএনপিকে ওভারকাম করার জন্য তাইলে বোধহয় আরো কতবার আওয়ামী লীগের লাগবে সেটা তারা হিসাব কিতাব করছে আমার মনে হচ্ছে। এই তথ্যমন্ত্রীর বক্তব্য, বিএনপি 5 বার করেছে, তারা মিনিমাম তো 10 বার তো করতে হবে। তার কারণ একাধারে 3 বার যখন ক্ষমতায় আছে, না হলে তো এটা পূরণ হবে না। যাই হোক, কথাটা হচ্ছে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। সারা পৃথিবীতেই একটা কঠিন সময় অতিক্রম করছে। আমরা ভেবেছিলাম যে যুক্তরাষ্ট্রে এই করোনার বোধহয় প্রভাব কমেছে, অস্ট্রেলিয়াতে প্রভাব কমেছে, ভারতে প্রভাব কমেছে, অন্যান্য জায়গায় প্রভাব কমেছে। আমরাই বোধহয়
একটু বেশির দিকে চলে গেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতীয় ভেরিয়েন্টটা এমন একটা ভেরিয়েন্ট, সেটা আবার যেখানে কমে গিয়েছিল সেখানে আবার বেড়ে গেছে। এবং আমাদের এলাকায় এখন সবচাইতে আমাদের দেশ এই বাংলাদেশে এইটা এখন ৩০% এর উপরে উঠে গেছে এই আ আ হিসাব মোতাবেক। আর মৃত্যুর কথা তো বা যা আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে পাই, এইটাই বলা যায় যে ২০০ র উপরে বা প্রতিদিনই আমরা দেখি যে মৃত্যুর মিছিল আ হয়ে যাচ্ছে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের এই দেশটা অনেক ছোট দেশ। এটা কিন্তু খুব বড় দেশ না। ঘনবসতি এলাকা। এখানে আ এই যে মৃত্যুর মিছিল, এইটা আমরা আসলে দেখব, এটা আমরা কখনো চিন্তা করি নাই। এবং সিদ্ধান্ত আ হবে একরকম, আর কার্যক্রম হবে অন্যরকম। আপনার আমরা যখন প্রাথমিক অবস্থায় বা বলেছিলাম যে এই সকলকে মিলে কমিটি করেন, এক্সপার্ট নেন এবং নিয়ে ভবিষ্যতে আমাদের অবস্থা কি হতে পারে, কি দুর্যোগের মধ্যে আমরা পড়তে পারি, সেটার একটা ব্যবস্থা করা হোক। কিন্তু সেটা তখন করা হয় নাই। যাই হোক, সর্বশেষ হলো একটা কমিটি করা হয়েছে। কিন্তু কমিটি যা উপদেশ দেন এবং যেভাবে করতে বলেন, বা পরবর্তীতে দেখা যায় যে এক্সিকিউশন এ সেটা আর থাকে না। এটা না থাকার পিছনে অনেক কারণ আছে। মন্ত্রী সাহেব বলবেন যে কি, কি কারণ আছে। এই যে দেখেন, আপনার আ আ ১৪ দিনের একটা, এর আগে তো ঈদের আগে যা গেছে, গেছে। তারপরে গরু বাছুর বেচা-কিনা, এর মধ্যে সব করোনা গ্রামগঞ্জে চলে গেছে। গ্রামগঞ্জে যখন চলে গেছে এবং বলা হয়েছিল যে ১৪ দিন সবকিছু বন্ধ থাকবে। কল, কারখানা যা কিছু আছে সবকিছু বন্ধ থাকবে। এখন জীবন জীবিকা এটা ঠিকই থাকবে। কিন্তু দেখা গেল যে বা ৫ তারিখ পর্যন্ত লকডাউন এবং কঠোর লকডাউন, কঠোরতম লকডাউনের মধ্যে আবার দেখা গেল যে কলকারখানা খুলে দেওয়া হলো। ঠিক আছে, খুলে দেন, ভালো কথা। যেহেতু জীবন জীবিকার বিষয় রয়েছে, এখানে বা অর্থনীতির বিষয় রয়েছে। আমি ঠিক আছে, এটা ধরেই নিলাম। কিন্তু কথাটা হচ্ছে, এই যে লোকগুলো গ্রামে গেল, তারা যে আসবে সেটার কি ব্যবস্থাটা করা হলো? এটার কোনো ব্যবস্থা করা হলো না। যদি আগামীকালকে এটার কোনো বলা হয়েছে যেটি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যে আগামীকালকে দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ এবং গণপরিবহন চলবে। হ্যাঁ, বলছি। লঞ্চ লঞ্চ ওই যে আপনার ফেরিঘাট, মাওয়া ফেরিঘাট থেকে লঞ্চে তো এই তো ফেরিতেও আসে মানুষ, গাদাগাদি করে আসে, লঞ্চেও গাদাগাদি। কিন্তু আসার পরে এই যে রাস্তাঘাটে যে দুর্ভোগটা, আপনি একজন লোকে যে হিসাব দিল, আমি আপনাদের এই ইসের মাধ্যমেই দেখলাম। একজন লোক হিসাব দিল যে একজন শ্রমিক, যে তার ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৭,০০০ পর্যন্ত একটা ফ্যামিলিকে নিয়ে আসতে পৌঁছতে, এই ঢাকা পর্যন্ত পৌঁছতে তাদের লেগে গেছে। তারা কত টাকা বেতন পাবে বলেন? ওখানে তারা যখন গিয়েছে, অনেক দুর্ভোগ অতিক্রম করে গিয়েছে। আবার এই যে আসলো, এইটার মধ্যে দুর্ভোগ অতিক্রম করে তাদের আসতে আসতে হচ্ছে। হলো। জি। এগুলো আপনাকে অনেক ধন্যবাদ। একদিনের আপনার সঙ্গে মধ্যে আমি শেষ। আবারও যুক্ত হব। একটু এটা মাননীয় মন্ত্রীকে খুবই শুনে আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। যে মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আপনি শুনছিলেন যে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ২ টি প্রসঙ্গ আমি আপনার কাছে একটু জানতে চাই। একটি বিষয় তিনি বলছেন যে বিএনপির সময় যদি ৫ বার চ্যাম্পিয়ন হয়ে থাকে দুর্নীতিতে, তাহলে এখন কি সরকার সেটি অতিক্রম করার চেষ্টা করছে কিনা প্রশ্ন রাখছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আরেকটি বিষয় তিনি মনে করছেন যে করোনা সংক্রমণ রোধে যে কঠোর বিধিনিষেধ আমরা দিয়েছি, সেটিকে তিনি মনে করছেন যে অপরিকল্পিত। ধন্যবাদ আপনাকে এবং আমাদের শ্রদ্ধেয় জয়নুল আবেদীন, রুহিন হোসেন প্রিন্স সহ আপনাদের অগণিত দর্শক শ্রোতাদেরকে। আমি একেবারে ছোট ছোট করে জাস্ট প্রশ্নগুলোর জবাবটা দিই। প্রথম হচ্ছে, দুর্নীতিতে আওয়ামী লীগ কখনোই চ্যাম্পিয়ন হয় নাই, কাজে একটু বেশি সময় ধরে চ্যাম্পিয়ন হবে এই চিন্তা চেতনা তো আওয়ামী লীগের নাই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতিবাজদের ধরার চেষ্টা করছেন, ধরতেছেন। আজকে টেলিভিশনের স্ক্রলে তাকালে দেখা যায়
এই বিসমিল্লা গ্রুপ, ওই হলমার্কস গ্রুপ, এই ডেস্টিনি গ্রুপ, ওই অমকরা, ওই সাবরিনা, বিভিন্নভাবে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে, অনেকের কারাদণ্ড হয়েছে, অনেকের বিচার শেষ প্রান্তে, অনেকে জেলখানার ভিতর আছে, বিভিন্ন রকম। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা একটু একাডেমিক্যালি বলি। দুর্নীতি যারা করেন তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেটটা কিন্তু অনেক শক্ত সিন্ডিকেট। তারা কিন্তু বিচ্ছিন্নভাবে দুর্নীতি করেন না, তারা কিভাবে অব্যাহতি পাওয়া যাবে সে জাতীয় একটা সার্কেলের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। দুর্নীতির সূচনাটা কিভাবে করেন, অত্যন্ত কৌশল অবলম্বন করে করেন। কখনো কখনো দুর্নীতিবাজদের ধরতে গেলে যারা ধরতে যান তাদেরও কিন্তু মাথায় ঘোল ঢেলে তাকেই দুর্নীতিবাজ বানাবার মতো একটা বিশাল শক্তিশালী সিন্ডিকেট কিন্তু দুর্নীতির সঙ্গে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বারবার বিভিন্ন দুর্নীতিবাজদের ধরার কারণে দৃশ্যমান হচ্ছে যে অনেক দুর্নীতি, কিন্তু এটা যদি তিনি না ধরতেন তাহলে কিন্তু দৃশ্যমান হতো না। ধরুন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ক্যাসিনো ঘটনায় যদি গ্রেপ্তার করা না হতো বা অন্যান্য যাদের কথা বললাম এর গ্রেপ্তার না হতো, তাহলে কিন্তু এটা অনেকেও জানতো না যে এইরকম একটা অনিয়মের সঙ্গে এরা জড়িত। এখন ধরার কারণে কি আমরা নিজেরা দুর্নীতিবাজ হয়ে গেলাম, আর না ধরলে তো এটা গোপন থেকে যেত, চেপে যেত। বিএনপির সময় যে সকল দৃশ্যমান দুর্নীতিগুলো হয়েছিল, হয়তো ডক্টর হাসান মাহমুদ সে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে মাননীয় তৎকালীন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তারেক রহমান আর একটা খুনের দায়েও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। সেই সময় বিদেশে টাকা পাচার হওয়া, তার টাকাগুলো আনা হয়েছে, সেই মামলা হয়েছে, এরকম অনেকগুলো অসংখ্য উদাহরণ আছে। সেগুলো হয়তো বলতে গিয়ে সেগুলো বলেছেন। আওয়ামী লীগের কোনো টেনিউরেও কিন্তু আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে ঘটনা বিএনপি 5 বার ঘটিয়েছিল সেটা হয়নি। কাজে আমরা ওনাদের চেয়ে বেশিবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব, একবারও তো হয়নি। আমরা চাই দুর্নীতি কোথাও না থাকুক, নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন যেটা আপনি করেছেন যে লকডাউনের পরিকল্পনা। লকডাউনে শোনেন, এক একটা অবস্থার প্রেক্ষিত বিবেচনা করে একটি পরিকল্পনা নেওয়া হয়। যেমন আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে যদি বন্ধ করে রাখা হয়, কত হাজার কোটি টাকার বিদেশি অর্ডারটা বন্ধ হয়ে যাবে। সে বন্ধ হয়ে গেলে ফরেন যে ওয়েজ আর্নিংটা, সে আর্নিংটা বন্ধ হয়ে যাবে। এই সকল বিষয়কে বিবেচনা করে কেবল রপ্তানিমুখী শিল্পটাকে খুলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে লঞ্চ যাতায়াতটা, এবং কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন আসছে যে আগামীকাল 12টা পর্যন্ত পরিবহন খোলা থাকবে, যে গণপরিবহনে মানুষ আসা যাওয়া করতে পারবে। তবে এগুলো আরো গোছালো অবস্থায় দিলে মনে হয় যে প্রশ্নটা জয়নাল ভাই করছেন তার উদ্বেগের জায়গা থেকে এই প্রশ্নটা আসে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে আরো সমন্বিতভাবে পরিকল্পনাটা হলে বোধহয় এই জাতীয় আলাপ আলোচনার অবকাশ থাকে না। আর জয়নাল ভাই আরো কতগুলো প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করছেন, সেই প্রসঙ্গগুলো আমরা ডিটেলস প্রত্যেকটা জবাব দিতে গেলে সুখকর হবে না। সরকার প্রাণপণ চেষ্টা করছে যে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এক্সপার্টদের নিয়ে কমিটি করা। তারা যেভাবে বলেন তারা একাডেমিক্যালি বলেন, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস আর একাডেমিক্যাল জিনিস কিন্তু একটা ভিন্ন জিনিস। কাজে অনেক সময় কিন্তু তাদের সকল সাজেশন গুলোকে একসেপ্ট করা সম্ভব হয় না। আমাদের কিন্তু জীবন এবং জীবিকা দুটোকেই যেমন ভাবতে হচ্ছে, একইভাবে দেশের অর্থনীতির কথা ভাবতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা ভাবতে হচ্ছে, আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। আমি যে মন্ত্রণালয়টা আছে, এই মন্ত্রণালয় 200-র উপরে করোনা আক্রান্ত, আমাদের 10 জন কর্মকর্তা ইতিমধ্যে মারা গেছে, তারপরেও কিন্তু আমরা মাঠে থেকে কাজ করতেছি। লিপ সার্ভিস না দিয়ে করোনাকালীন সময়ে আমরা যে যেখানে আছি সেখান থেকে মানুষকে যদি সচেতন করার চেষ্টা করি, একটু মাস্ক বন্টন করি, হ্যান্ড স্যানিটাইজ করার কথা বলি, অপ্রয়োজনে বাইরে যাবে না এই কথা বলি, জনসমাগমে যাওয়া ঠিক হবে না কথা বলি, সামগ্রিকভাবে কিন্তু করোনাকালীন সময় যারা রাজনীতি করেন, সেটা কমিউনিস্ট পার্টির হন, জাতীয়তাবাদী দলের হন, আওয়ামী লীগের হন, সকলের কিন্তু ভূমিকা রাখার সুযোগ আছে। এখানে কিন্তু বিশাল যে একটা অর্থ নিবেদন করতে হবে, ফিজিক্যালি মাঠে যেতে হবে, সবকিছু করতে হবে এমন কথা না। আমরা দেখুন কোন মানুষ যাতে না খেয়ে না থাকে সেজন্য তাদেরকে কিভাবে ত্রাণ দেওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে বারবার প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। মন্দির মসজিদ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সকলকে কিভাবে আর্থিক সহায়তা দেওয়া যায়, খাদ্যে যাতে কোনো মানুষ না মারা যায় 333 একটা নাম্বার করে দেওয়া হয়েছে। যার যেখানে খাবারের অভাব, ফোন করতে দেরি আছে, খাবার তার কাছে পৌঁছে যাচ্ছে। আবার এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটি করা হচ্ছে যে কোভিড কালীন ম্যানেজমেন্টে যাতে কোনো সমস্যা না হয়,
করোনায় সকলে সহযোগিতা করতে পারে, এভাবে প্রশাসনিক পর্যায়ে যত প্রকার অ্যাটেম্প্ট নেওয়া সম্ভব সেগুলো নিয়ে কিন্তু সরকার চেষ্টা করছে। এর ফলে কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, প্রতিনিয়ত উন্নতি হচ্ছে পরিস্থিতির, এবং আমাদের এই যে ডেভেলপমেন্টটা, যে আমরা 4 সপ্তাহের ভিতরে 4 কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং ভ্যাকসিন এখন অ্যাভেলেবল, একেবারে গ্রাম পর্যন্ত গণহারে ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে যদি কারো স্মার্ট কার্ড না থাকে, সে তার জন্ম নিবন্ধনের কার্ডটা নিয়ে গেলে হবে, তার অন্য কিছু লাগবে না, তার রেজিস্ট্রেশন লাগবে না। এত ইজি করে বাংলাদেশের প্রতিটি মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে পরিকল্পনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করছেন। শুধু করা না, সে জায়গাটাকে বাস্তবায়নের জন্য যা কিছু করা দরকার সেটাও করছেন। এভাবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার যাচ্ছি। চেষ্টা করছি। বান্ধবীর মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছি আলোচনার শিরোনাম দোষ চাপানোর রাজনীতি। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দল একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। কোন আমলে বেশি দুর্নীতি হচ্ছে, কোন আমলে বেশি অপরিকল্পিত ব্যবস্থা ছিল, এইসব নিয়ে। তো আমার মূল প্রশ্নটা ছিল, তাহলে কি আমরা দোষ চাপানোর মধ্যেই থাকবো নাকি সমাধান খোঁজার চেষ্টা করব? রহিন হোসেন প্রিন্স। জি, ধন্যবাদ আপনাকে। এখানে বিশিষ্ট আলোচক জানাল ভাই, আমার রেজাউল ভাই, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা শুনছেন সবাইকে আমরা একান্ত মনে এটাই কামনা করছি যে আমরা যে সংকটের মধ্যে আছি, এই মহামারীতে আছি, এটা যাতে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি। আপনি যে কথা দিয়ে আলোচনা, যে কথা শুনতে চাইলেন আমাকে বলতে বললেন, এবং আমি দুজন বিশিষ্ট আলোচকদের কথা শুনলাম। আমি কি বলবো, মানে আজকে অবশ্য আমি ভাবছি যে আপনি যে কথা বলছেন আসলে কি এই উত্তর দেওয়ার সময় এখন আছে? আমি ঠিক জানি না এটা প্রাসঙ্গিক হবে কিনা, কিন্তু এক কথাই বলে দিই, সেটা হচ্ছে পুরো পরিস্থিতি দেখে, যেখানে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি তাদের যে কথোপকথনের যে কথাগুলো বলছেন, তার মধ্যে কেউ কম কেউ বেশি হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু করোনার শুরুতে আমার মনে হয় এটা যে একটা জাতীয় দুর্যোগ, এবং সেই জাতীয় দুর্যোগ মোকাবেলার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার, এবং এটা একটা দীর্ঘমেয়াদী হবে, এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানীরাই বলেছেন। সেটা বিবেচনা করলে অন্ততপক্ষে সরকারের দিক থেকে শুরু থেকে এ পর্যন্ত যে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল সেটি আমি একেবারেই দেখতে পাই না। আর এই যে দলগুলোর কথা বলছেন, এই পারস্পরিক এটা থাকবেই, কারণ প্রধানত আমি বলেছি কম বেশি বিবেচনা করতে পারেন। রাজনীতিতে যখন নীতিটা নির্বাচিত হয়ে যায় তখন এই ধরনের পাল্টাপাল্টি রাজনীতিটা চলে আসে। কিন্তু আমি যে কথা বলতে চাই, ধরুন আজকে এখানে যখন কথা বলছি, আসলে এই যে একটু কথা বললাম, আমার ধারণা দর্শক যারা শুনছেন তারা কি এটা শোনার জন্য প্রস্তুত? লকডাউন, কঠোর লকডাউন, কত কথা শুনলাম, এবং কষ্টে সৃষ্টে সবাই মিলে চিন্তা করলাম ঠিক আছে এবার 14 দিন আমরা পার করতে পারি কিনা। আমরা বলেছি এই সময় আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা যে কথা বলা হলো যে আমরা অন্তর্গত উপদেষ্টা পরিষদ দেওয়া হয়েছে, তাদের কথা শুনে চলবে। অদ্ভুত ঘটনা দেখলাম। আমার তো মনে হচ্ছে আসলেই যখন এই আলোচনা করছে একটু ভেবে যদি দেখেন যে এখন কোন সরকার আদৌ আমাদের মধ্যে আছে কিনা, সেটি একটা ব্যাপার। এখানে একজন মন্ত্রী পরিষদের সদস্য আছে, আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে একাডেমিক অনেক প্রস্তাব হয়তো বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যে পুরোটা করা সম্ভব হয় না। আসছি সে জায়গায় আসছি। এখন না বাস্তবে কোনটা, আমি সেটার উদাহরণ দিচ্ছি। যখন কথা হলো আপনি যদি বাস্তবে সম্ভব নাও হয়, তার একটা সময় তো আছে। গতকাল রাতে হঠাৎ করে মন্ত্রী পরিষদ, মানে কালকে একটা সিদ্ধান্ত আমরা শুনলাম যেটা কারখানা খোলা থাকবে। গতকাল রাতে আরেকজন মন্ত্রী শুনলাম তিনি বলছেন যে এটা কি আমি অজ্ঞতা বলবো নাকি এটাকে সচেতন প্রয়াস? যদি এটা থাকে তাহলে একটা মন্ত্রী পরিষদে থাকে কিভাবে, এটা তো আমি বুঝি না। আরেকজন মন্ত্রী তিনি বলছেন যে না, এটা যদিও আমরা খুলে দিয়েছি কিন্তু যারা ঢাকায় আছে তারা এইখানে থাকবে। আপনি বলেন তো এই কথা কেউ বিশ্বাস করবে? এটা কি কেউ বিশ্বাস করেছে? বিজেপি তার পক্ষ থেকে এর আগে থেকে কিভাবে এসএমএস করা কিভাবে করা হয়েছে সবই জানে। যদি কথার কথা একান্ত বাধ্য হতে, আমি কথার কথা যদি এটার সাথে আমরা একমত না, খুলেও দিতে হয়, তাহলে তো 2 দিন সময় দিয়ে আপনি এই সমস্ত গরিব মানুষকে যারা শ্রমিকতাকে আনার সুযোগ দিয়ে করবেন, যেটা আজকে এখন আপনি বলছেন যে পরিপত্র দিয়ে দিয়ে, তাহলে এই যে কাজটা হলো এটা কি কোনো দায়িত্বশীল আচরণ? সুতরাং আমি একটা যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তটা একটা কি বলবো অন্যায়, জনগণের ঘাড়ে চাপানো, এবং এই শ্রমিক মালিকদের মধ্যে যারা রক্তচোষা, আমি সবার কথা বলছি না, তাদের সপক্ষে মন্ত্রী পরিষদ ভূমিকা নিলেন এই ধরনের একটা মহামারীর মধ্যে। এটা কি কোন সাধারণ জ্ঞান সম্পন্ন কেউ কি এটাকে সাপোর্ট করতে পারেন? এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে আমার ভুল হতে পারে, সেটা হলে নিশ্চয়ই শুধরাই দেবেন। এই যে বিশেষ করে গতকাল এবং এই পরিস্থিতির পর এই ঘটনা আমরা আগের ঈদেও দেখেছি, অন্য সময় দেখেছি, এরপরে কি আমাদের কারোর বিশেষ করে যারা ক্ষমতায় আছেন কোন নৈতিক অধিকার আছে মানুষকে কোনো কথা বলে আর শোনানোর?
কারণ যাদেরই এই ধরনের আলোচনার একটা স্থির জায়গায় থাকার সিদ্ধান্ত হচ্ছে না, বাস্তবতা হচ্ছে না, এবং মালিকদের প্রেসারে এসেই তারা এই ভূমিকা নিচ্ছেন, তাহলে তো এটা চলে না। সুতরাং যথাসময়ে যদি যথাসিদ্ধান্ত নেওয়া যায় এবং একটা মহামারীর সময় যদি একটা হিসাব করতে হয় কাকে আমরা নেতা চিন্তা করবো, ওই যে বিশেষজ্ঞ টিমকে নেতা করেন, আমাদের করার দরকার নেই। আমাদের যতটুকু সাধ্য করছি এবং আরো সমন্বিত উদ্যোগ কিভাবে নেওয়া যায় সেটা তো সরকার কখনো এটা চাচ্ছে না। সুতরাং আমাদের কাছে কি আপনারা আশা করবেন? সুতরাং আপনি যে সিদ্ধান্ত নিলেন একটা অবাস্তব সিদ্ধান্ত নিলে এটা বাস্তবায়ন আপনি করতে পারবেন না, বরঞ্চ এই যে কথা মালার পাল্টাপাল্টি রাজনীতি এটার মধ্যে যাবেন, মহামারীর প্রকোপ বাড়তে থাকবে, আমরা একটা দুঃসম অতিক্রম করবো। জি, অনেক ধন্যবাদ প্রিন্স ভাই, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হবো একজন দর্শকের ফোন নিয়ে। আমি আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি শুনছি, বলুন দর্শক, শুনতে পাচ্ছি, বলুন। আমি কিশোরগঞ্জ কোটিয়াদি থেকে বলছি। জি, আমার জানার বিষয় বা প্রশ্ন হলো মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সাহেবের কাছে, জি, যে হেলেনা জাহাঙ্গীর এত বিতর্কিত, তারপরেও কেন এই তাকে আওয়ামী লীগের মতো একটা দলে সাংগঠনিক কাজে বা দলে পদে কিভাবে অধিষ্ঠিত করলো, এটাই আমার। জি, আপনাকে ধন্যবাদ দর্শক। এরই মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। তারপর আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে শুনতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে আমি আবারও শুনতে চাই। আপনি শুনছিলেন যে মন্ত্রী যেটি বলছেন যে এখন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে, এ কারণেই দুর্নীতিটি খুব বেশি দৃশ্যমান বলে মনে হচ্ছে, কিন্তু বর্তমান সরকার কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয় না। হ্যাঁ, মাননীয় মন্ত্রী সবসময় ভালো বলেন এবং তার বলার আবার একটা ভিন্ন স্টাইল আছে এবং সেই স্টাইল অনুসারে তিনি খুব ভালো বলেছেন এবং শুনতে ভালোই লাগে। কিন্তু কথাটা হচ্ছে, আপনি দেখেন, চ্যাম্পিয়ন হওয়ারও দরকার নাই, আর আপনার দেশ একটা কি অবস্থার মধ্যে আছে সেটা মাননীয় মন্ত্রীকে চিন্তা করতে হবে, আমাদের সকলকে চিন্তা করতে হবে, এই জাতির যে যেখানে আছে সকলকে চিন্তা করতে হবে। এই অবস্থার মধ্যে আপনি গত 1-2 বছরের মধ্যে আপনি এই যে কি বলে এই গতকালকের মহিলা, এর আগের যে আপনার এই কি বলে ওয়েস্টিনের সেই পাপিয়া, তারপরে ওই আরেক হসপিটালের আরেক মহিলা, এই যে এরা কোন চ্যাম্পিয়নের মধ্যে পড়ে আমাকে সেটা বলেন। দেখা যায় যে সবাই এদের সাথে আছে, কিন্তু যখনই ধরা পড়ে তখনই তাদের বাসায় গেলে দেখা যায় যে অনেক কিছু ওখান থেকে উদ্ধার হয়, তখন কেউ দায় দায়িত্ব নিতে চায় না। কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো সরকারি দলের নেতা তার দায় দায়িত্ব নিতে চায় না। তাইলে এখন এই মাত্রাটা কে হিসাব করবে আমাকে বলেন? যে ও মাননীয় মন্ত্রী বলেছে ওনারা ধরে দেখে ওনাদেরকে চোর বলা হয়, আর বিএনপির সময়ও এরকমই ধরেছে। যারা, আপনি জানেন যে মাজেদুল হকের মতো মেজর জেনারেল মাজেদুল হকের মতো লোকেরও আপনার মন্ত্রিত্ব চলে গিয়েছিল তার একটা দুর্নীতির কারণে। কাজেই এই দুর্নীতি খালি এনারাই যে, আর এইরকম মানে একটা কথা আছে না যে আগে হতো পুকুর চুরি, এখন হচ্ছে সমুদ্র চুরি, অর্থাৎ দেশের সম্পদ সব লুট করার জন্য যা যা করার দরকার এই বাহিনীগুলো তৈরি হয়েছে এবং তাদেরকে একজন একজন করে ধরা হয়। আপনি দেখেন এই কয় মাসের মধ্যে কতজনকে ধরা হয়েছে এবং কত হাজার কোটি টাকা নিয়ে ধরা হয়েছে। ওই যে শামীম নাকি একজন, তাকে কত হাজার কোটি টাকা নিয়ে তার বিষের মধ্যে কি ড্রয়ারের মধ্যে টাকা, এইখানে টাকা ওইখানে টাকা, আর এক সম্রাটের, সে তো আর এক সম্রাট, সে তারে ধরতেই লাগছে অনেকদিন। আর ওই যে ব্যাংকের টাকার কথা তো বললামই না। এখন অনেক কথা অবশ্য বলা যায় না, তার কারণ হলো এই আপনারাও বলতে পারেন না, আমরাও বলতে পারি না, অনেকেই অনেক কথা বলা যায় না, কেন ওনারা আবার এমন একটা আইন করে রেখেছে যে আইনে আবার কি বললে আবার কোনটায় মধ্যে পড়ে যায়, সেই জন্য অনেক কথা বলা যায় না। তবে মূল কথাটা হচ্ছে দেশ খুব ভালো অবস্থার মধ্যে নাই। মানুষ, আপনি আজকে দেখলাম যে আপনাদের এই নিউজেই দেখলাম যে বাপকে সরিয়ে ছেলেকে
আইসিইউতে দিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে গত ২ বছর পর্যন্ত আমরা সময় পেয়েছি। এখন কথাটা হচ্ছে যে আমরা ডাক্তার নিয়োগ দিতে পারলাম না। শুধু আমরা একবার ঘোষণা শুনি যে এই ২,০০০ ডাক্তার নিয়োগ হচ্ছে। আবার শুনি বা ৪,০০০ টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে। কিন্তু যখন দেখা যায় যে এই আছে কি বলে আইসিইউর ব্যবস্থা আছে কিন্তু ওটা চালাবার লোক নাই। তখনই আমাদের খুব কষ্ট হয়। কারণ আমাদের প্রত্যেকেরই আত্মীয়-স্বজন আছে। এই যে তারা যে একের পর এক এই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে এবং তারা যে চলে যাচ্ছে, আমাদের আপনজন চলে যাচ্ছে, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। সেই জন্যই অনেক কথা বলতে হয়। না হলে সব কথা আমরা বলতে চাই না। মাননীয় মন্ত্রী তিনিও স্বীকার করবেন যে তিনিও তো এই দেশের মানুষ। তারও তো আত্মীয়-স্বজন আছে। কারণ এখানে দেখেন কালকে একজন সংসদ সদস্য ডেপুটি স্পিকার মারা গিয়েছেন। এই যে অবস্থাটা দেশের মধ্যে হচ্ছে এইগুলো আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। তার কারণ আমরা শুনি যে হাজার হাজার কোটি টাকা বলে প্রণোদনা দেওয়া হচ্ছে। দেখেন ৫ কেজি ১০ কেজি চাল এই ঈদের আগে দেওয়া হয়েছে। আর এখন এই যে গরিব মানুষগুলো, এই গরিব মানুষগুলো এখন কিভাবে চলবে দেখেন। এই তার উপরে আবার মনের উপরে খড়ার ঘা আবার বলছে গতকালকে নির্দেশ দিয়ে যে এই আপনারা সব চলে আসেন, এখন আমরা আবার কলকারখানা চালিয়ে দেব। এখন প্রত্যেকেই বলে যে আমরা কিভাবে যাব। এখন কেউ উল্টে পড়ে, কেউ আপনার ইসের নিচে পড়ে, গাড়ির নিচে পড়ে, কেউ ওই যে কি জানি একটা হিউম্যান হোলার এর নিচে পড়ে। এইভাবে করে আজকে আপনাদের এই নিউজেই দেখলাম যে অনেকে মৃত্যুবরণ করেছে। এই অবস্থাটা কেন হবে আমাদের? অনেক ধন্যবাদ। জি, আমি আপনাকে আবারও শুনতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি শুনছিলেন যে দর্শক একটি প্রশ্ন করেছিল, আর এই জায়গাতে আরেকটি বিষয় আপনাকে জানতে চাই। আজকে আমরা গণমাধ্যমে খবর দেখলাম যে এইসব বিতর্কিত ব্যক্তি যারা আছেন তাদের পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। তো বলে এইসব বিতর্কিত ব্যক্তির ঘটনা তো আজকেই প্রথম নয় বা এটিই প্রথম নয়, এর আগে পরেও ঘটেছে এবং পৃষ্ঠপোষকদেরকে খুঁজে বের করার কথাও অনেক আগে থেকে আসছিল। তো এখন যখন এই পরিমাণে বেড়েছে তখনই কি পৃষ্ঠপোষক খোঁজার কথাতেই উঠছে? আরো আগে কেন উঠলো না? তাহলে কি আরেকটু লাগাম টানা যেত কি না? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে রাজনৈতিক দল হবে সেখানে তারাই আসবে যে মানুষগুলো দেশের কল্যাণে, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে এবং তার নীতি নৈতিকতা মূল্যবোধ থাকবে অন্যদের চেয়ে অনেক বড়। তাহলে রাজনৈতিক দলের সদস্য হবেন। আর যদি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মতো চিন্তা চেতনা না হয়ে মনে হয় যে রাজনৈতিক দল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে এসে আমার বিত্ত বৈভবের বিস্তার ঘটাতে হবে, আরামায়েশে কাটাতে হবে, থাকতে হবে, অথবা কোনো না কোনোভাবে পদ পদবিতে যেতে হবে, তাহলে সেটা রাজনীতি না। আমি আপনার এই প্রোগ্রামে আরেকদিন বলেছিলাম যে আমার কনসেপ্ট হচ্ছে নীতির রাজা যেটা সেটাই হচ্ছে রাজনীতি, অর্থাৎ শ্রেষ্ঠতম নীতি যেটা সেটা রাজনীতি হবে। কিন্তু অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে হঠাৎ করে বড়লোক হওয়ার, বড়লোক মানে জ্ঞান বুদ্ধিতে না, হঠাৎ করে বড় কিছু হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতা কিন্তু চলছে। সে অসুস্থ প্রতিযোগিতায় কেউ এমপি হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ জেলা মেম্বার, বিভিন্ন ভাবে, কেউ 10টা কোম্পানির মালিক, কেউ একটা ক্লাবের মালিক, কেউ নতুন অর্গানাইজেশনের অ্যাডভাইজার, কিছু না হলে উপকমিটির সদস্য, এরকম প্রতিযোগিতা কিন্তু চলছে। এই অসুস্থ প্রতিযোগিতার মাঝ থেকে কিন্তু আমাদের যে নৈতিকতা এবং মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা ভালোভাবে মানুষ হচ্ছে না। তারা দেখতেছে কিভাবে হঠাৎ করে আমার বাবা এত টাকার মালিক হলো, আমার বাবা কি বিল হয়ে যাচ্ছে কিভাবে, এত গ্রুপ অফ কোম্পানিজের মালিক হচ্ছে কিভাবে, আমার বাবা রাতে বাসায় ফেরেন এত টাকা নিয়ে আসেন কোথা থেকে। তারও কিন্তু মনোজাগতিক যে জায়গাটা, মৌলিক জায়গাটা, সেই জায়গাটা ধ্বংস হয়েও ও ধীরে ধীরে ধাবিত হয় যে বাবার মতো কোন দিকে গেলে কিভাবে বড় লোক হওয়া যাবে। বড় লোক বলতে ওই যে আগে বলছি বিদ্বান হওয়ার অন্য জায়গা নেই, সেই প্রতিযোগিতার ভিতর থেকে কিন্তু এই হেলেনাদের আবিষ্কার হয়েছে। এটা নতুন না। আপনার মনে আছে একটা বিখ্যাত নাম টোকাই সাগর, ঢাকা মহানগর বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি হয়েছিল। টোকাই, সে কিন্তু অর্গানাইজিং সেক্রেটারি হয়েছিল। বিএনপি তো এরকম লোক ছিল। আজকে আওয়ামী লীগের ভিতর শুধু হেলেনা জাহাঙ্গীর না, এরকম জাহাঙ্গীর অনেক জায়গায় আছে। মাদকের মামলার আসামি, তিনি কমিটিতে ঢুকে যাচ্ছেন। একাধিক খুন মামলার আসামি, তিনি কমিটিতে ঢুকে যাচ্ছেন।
এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে রাজনীতির যে সৃজনশীলতার কথা আমরা ভাবি, গুণগত মানে উন্নত করার কথা ভাবি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে বিত্ত বৈভবের জন্য রাজনীতি না, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তিনি রাজনীতি কি সেই যে কথাটা বলছেন, ব্যক্তি জীবনে যে চর্চাটা করছেন, সেই জায়গাটা থাকে না। কাজে আমি মনে করি এই হেলেনাদের মতো অনেক হেলেনা আছে, সাবরিনা, পাপিয়া, এরা নিশ্চয়ই কারো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে। আমি মনে করি এই পৃষ্ঠপোষকতা যারা দিয়েছে, দে মাস্ট বি অ্যাকাউন্টেবল, দে শুড বি ডেল। পার্টির ডিসিপ্লিনারি অ্যাকশনের মুখোমুখি তাদেরকে অবশ্যই করা দরকার। আর জয়নাল ভাই আরেকটা জিনিস বলছেন যে সামগ্রিক অবস্থার যে চিত্রটা বলছেন, চেষ্টা কিন্তু সর্বত্র করা হচ্ছে। আমরা যেভাবে চেষ্টা করছি, আমার বন্ধু রহিন হোসেন প্রিন্স বলছেন দায়িত্বশীল আচরণ দেখেন না। আরে ভাইরে, এই করোনা কেমন, করোনার চেহারা কি, করোনা কিভাবে আসে, করোনা আসলে কি করতে হবে, সারা দুনিয়ার কেউ জানে নাই। দায়িত্বশীল আচরণের জায়গা শেখ হাসিনা গভর্নমেন্ট করতে পেরেছে বিদায় তো আমেরিকায় 1,40,00,000 লোকের ভাতা যখন বন্ধ হয়, তখন শেখ হাসিনা ভাতা বন্ধ না, ভাতার পরিসর বাড়িয়েছেন, ভাতার অ্যামাউন্টস বাড়িয়েছেন। একটা লোক যাতে না খেয়ে কোথাও মারা না যায়, সেই প্রক্রিয়াটা সে জায়গায় কিন্তু করতেছেন। একাডেমিক্যালি অনেক কথা বলা যায়, কিন্তু শুধুমাত্র গার্মেন্টস মালিকদের চাপে না, আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা বাংলাদেশের ডেভেলপমেন্টের বড় একটি বিষয়। সেই জায়গাটা যদি কত হাজার কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার মতো যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে মাথায় রাখতে হয়। তবে আরো বেশি সমন্বিতভাবে কাজ করা হলে এই যে আলোচনা সমালোচনার অবকাশটা সেটা থাকে না। এত বড় একটা প্যান্ডামিকের ভিতরে আমাদের কিন্তু সবকিছু করতে হচ্ছে, দেশের কাজ করতে হচ্ছে, বেকারত্ব দূর করতে হচ্ছে, না খাওয়া মানুষকে খাইয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে হচ্ছে, অর্থনীতির টাকা যাতে একেবারে বন্ধ হয়ে না যায় সেটা করতে হচ্ছে, বিদেশ থেকে যারা আছে তাদের কি করা যাবে, কিভাবে টিকে আনা যাবে। আমরা শুধু সাবসিডি না, বিদেশ থেকে টাকা দিয়ে টিকে এনে সেটা কিভাবে সকল মানুষকে দেওয়া যায়, সবকিছু মিলে চেষ্টা করা হচ্ছে। দেখেন আপনার আইসিইউ কিন্তু ইচ্ছা করলে বৃদ্ধি করা যায় না। জয়নাল ভাই বলছেন ডাক্তার নিয়োগ হয় নাই, জয়নাল ভাইয়ের কাছে হয়তো তথ্যটা এই মুহূর্তে সামনে নাই, এই কারণে উনি বলতে পারেন নাই। প্রচুর ডাক্তার নিয়োগ করা হয়েছে, কয়েক হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে, নার্স নিয়োগ করা হয়েছে। লেটেস্ট পরিকল্পনা নেওয়া হয়েছে যে বিসিএস এ যে এটা স্পেশাল প্রসেস করে তার ভিতর থেকে কয়েক হাজার ডাক্তার আমাদের টেকনিশিয়ান নেওয়া হবে। হসপিটালের পরিসর বাড়ানো হচ্ছে। এখন আইসিইউ বেড শুধু বাড়াবার কথা বললে তো হবে না, আইসিইউর যে মেশিন, ওই মেশিন যে দেশে উৎপাদন করে তারাও কিন্তু করোনা আক্রান্ত। আর আইসিইউর মেশিন নিয়ে আসলেই শুধু হবে না, আইসিইউ মেশিন চালাবার জন্য এক্সপার্টেরও কিন্তু প্রয়োজন আছে। এই ভয়াবহ অবস্থায় ইতালির প্রধানমন্ত্রী আকাশের দিকে হাত তুলে বলছে ঈশ্বরের কাছে সারেন্ডার করলাম। আমেরিকায় যে ভয়াবহ অবস্থা হয়েছে, ভারতে যেভাবে গণচিতা হয়েছে তাও হয়েছে, গঙ্গায় লাশ ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে, শেখ হাসিনা সরকারের সময় কিন্তু সেটা হচ্ছে না। এখন আরো কিভাবে ভালো করা যায় সেজন্য কিন্তু আমরা চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনার সঙ্গে আবারও যুক্ত প্রিন্স ভাই, আপনি শুনছেন যে মাননীয় মন্ত্রী বলছিলেন যে আন্তরিকতার কোনো কমতি নেই, সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই চেষ্টা করা হচ্ছে। প্রিন্স ভাই, আমি শোনেন সহজভাবে বুঝি, কারণ রেজাউল ভাই যে স্পিড বললেন, স্পিড নিয়ে আমি দ্বিমত করছি না, কিন্তু আপনি একটু খেয়াল করেন যে এইটা তো ঠিকই যে এই ধরনের মহলে আমাদের কারো জানা ছিল না। সুতরাং প্রথম দিকে আপনি যদি কিছুটা ধরে নিলাম সমন্বয়হীনতা হয়, কিন্তু সারা দুনিয়ার অভিজ্ঞতা, আমাদের দেশের অভিজ্ঞতা, সেইটা যদি আমরা না নিতে পারি, দূরদর্শিতা তাহলে তো হয় না। তা সেইটা যদি নিতে পারতাম, ধরেন একটা ছোট উদাহরণ দেই, মানে অনেকগুলো উদাহরণের একটা, যে প্রথমে আমরা ভারতের উপরে নির্ভর করলাম, টিকাটা আসলো না কেন জানি, কিন্তু আপনি একটু চলে যান, বিশেষজ্ঞরা ওই সময় কি বলেছে আমরা কিন্তু জানি। এই ধরনের বাণিজ্য, ভূরারীতি, নানা ঘটনা, আমরা এক জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় যদি হাত দিতে ভালো হতো, সেটা এখন করা হচ্ছে। আমাদের বিদেশে যে বন্ধুরা আছে যে সহায়তা করতে, তখন যদি দিতে পারতাম, দূরদর্শিতা তো ওই জায়গাটা হয়নি। আপনি দেখুন, আমরা হয়তো ভেবেছি যে, আমি বলছি দূরদর্শিতার অভাব, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলি, আমাদের চিকিৎসকরা প্রধানত তারা কিন্তু এটা বলে নাই যে যখন শীতকালটা আমরা একটু ভালো থাকলাম, হয়তো অনেকে ভেবেছে বাংলাদেশে কিছু হবে না। আমরা এখানে ফিল্ড হাসপাতাল নামে যে বসুন্ধরা যে অনেক টাকা সরকারের থেকে দেওয়া হলো, সেটা কোথায় গেল, হয়ে গেল, আমরা সেটাও ভালো করে জানি না। আমাদের অ্যাপারেটাস এসে থাকলো এয়ারপোর্টে, সেটা আমরা যথাযথভাবে নিতে পারলাম না। তার মানে আমি বলতে চাই, দায়িত্বশীল আচরণ মানে হচ্ছে এইরকম একটা জায়গায়, এই বুদ্ধি তো আমার নাই, বা আমার দল এটা বলতে পারবে না, আমার দলের চিকিৎসকরা এই কথা বলতে পারবে। এটা নির্ভর করে জনগণকে উদ্দীপ্ত করার কাজ করতে হবে রাজনীতিবিদদের। কিন্তু দেখেন এই ক্ষেত্রে সরকার কি করলো, ওই জেলাগুলোতে দায়িত্ব দেওয়া হলো, এখানে মন্ত্রী সাহেব আছেন, উনি বলুক, ওই অঞ্চলের দায়িত্ব দেওয়া হলো শুধু আমলাদের।
আজকে আমলাদের উপরে দাঁড়িয়ে আপনি তো ইউনিয়ন পর্যায়ে এ ধরনের মাস্ককে বলেন এই যে গণটিপা কার্যক্রম যেটা হচ্ছে এটা তো আপনি করতে পারবেন না। সেটা তো করতে হবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুধু না, ওই অঞ্চলের একেবারে একজন সাধারণ মানুষ থেকে, সাধারণ মানুষ মিন্স আমি কই ধরেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদেরকে নিয়ে আপনি একটা সামাজিক আন্দোলনের ধারা করতে হবে। তাহলে এই অভিজ্ঞতা থেকে এই কাজগুলো কি যত সময় হয়েছে? আপনি একেবারে সর্বশেষ যে আমি এটা তর্ক করার জন্য বলছি না, আপনারা যদি এটা বুঝতেন, সবাই যদি মনে করা হতো যে আমি 15 দিন লকডাউন দিচ্ছি, আমি গার্মেন্টস বা এই জায়গাগুলো আমি খুলে রাখবো না। যদিও আমি আগে বলেছি তথ্যপত্র দিয়ে আমরা মনে করি ইকোনমিক্সের সাথে কথা বলে এই বাংলাদেশে এটা যথাযথ না, এইটা তারপর আমি ধরে নিই, তাহলে তো আপনি খুলে দেওয়া। গতকাল যখন ডিসিশন নিলেন অন্ততপক্ষে 2 দিন পরে যদি খোলার কথা বলতেন যে 2 দিন শুধুমাত্র গার্মেন্টসের পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা হবে আমরা আনলাম, তাহলে তো এই সংকটটা হতো না। তাহলে এই দায়িত্ব অবশ্যই মন্ত্রী পরিষদকে নিতে হবে, এই দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এরপরে যদি মহামারী আরো বাড়বে বলে তো আমাদের চিকিৎসকরা বলে, যদি আমরা একান্ত মনে কামনা করি যাতে না বাড়ে, তাহলে এই দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। এই ক্ষেত্রে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেই আপনারা কিন্তু কেউ পার পাবেন না। এ দায় কিন্তু আপনাদের ঘাড়ে যেমন পড়বে বলতে আমি সরকার মিন করছি। আপনি যার কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, তাহলে কি সব দায়িত্ব ওনার ঘাড়ে? উনি কি একা? তাহলে এত পরিষদ থাকার দরকার কি? সুতরাং আমি মনে করি যে এখনো সময় আছে। যদিও আজকে যে দুরবস্থাটা হলো, যারা আসছে আপনি মালিকদেরকে বলেন, যারা আসছে তাদেরকে তারা দায়িত্ব পালন করুক, তাদেরকে আইসোলেশন মিন্স আমি মনে করি যে কারখানায় যাওয়ার মতো ঠিকঠাক মতো করে যা যা করতে হয় সেটা করুক, এবং অন্য জায়গায় কাজগুলো ঠিক মতো করুক। টাকার কথা বললেন আমেরিকা সহ অন্য জায়গায়, আমি অন্য উদাহরণ দিতে চাই না। আপনি বাংলাদেশে, আমাদের তথ্য না সরকারি তথ্য বলছে, আগে যা দারিদ্র্যের হার ছিল সেটা এখন বেড়ে গেছে, বেড়ে যেয়ে বলছে 7 থেকে 8 কোটি। তা আপনি পরিবার ধরলে ধরেন 2 কোটি পরিবার। আমরা কিচ্ছু না, আমরা তো দাবি করছিলাম, অনেকেই দাবি করছে, আমরা না, ইকোনমিস্টরা বলেছে, সিপিডি বলেছে, তাদের কথা শোনেন। আপনি যদি তাদেরকে 5,000 টাকা করে বা 10,000 টাকা করে দিয়ে দিতেন বাড়ি, তারপরে কঠোরতা আরোপ করেন, তাহলে সেইখানে 10,000 5,000 করে দিলে আর 10,000 করে দিলে হচ্ছে 20,000 কোটি টাকা, 5,000 করে দিলে হচ্ছে 10,000 কোটি টাকা লাগতো, আপনি দিতে পারতেন। আপনি দেখেন আপনারা যথাযথভাবে একটা বড় বরাদ্দ হয়তো দিয়েছেন, গতবার সেই বরাদ্দ একমাত্র গার্মেন্টস মালিকরাই যথাযথভাবে নিয়েছে, অন্যরা নিতে পারে নাই। কিন্তু তারপরও কেন তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে? এই তথ্য উপাত্ত কিন্তু এটা সাপোর্ট করে না। এটা সাপোর্ট করে এই জন্য কারণ এইখানে সাধারণ মানুষের ভয়েস নেই। মন্ত্রিসভার একটা অনেক বড় অংশ আছে, আমাদের পার্লামেন্টে অনেক বড় অংশ আছে যেখানে হচ্ছে মালিকের প্রতিনিধিত্ব। এবং রেজাউল ভাই এখানে যতই পাবলিকের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করুক, এখানে তিনি যে স্বচ্ছ রাজনীতির কথা বলেন খুবই সততার সাথে বলেছেন, এবং ওনাকে ব্যক্তিগতভাবে চিনি আমরা। উনি 80 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন জেল খাটা মানুষ, তখন ওনার আলোচনা ধারণ অন্য, কিন্তু উনি ইচ্ছা করলে কি পারবেন? কারণ যখন অন্য প্রভাব বেড়ে যায় তখন কিন্তু পাওয়া যায় না। কিন্তু আমি মনে করি এই যে নিষ্ঠার রাজনীতি করছেন, এই দুঃসময়ে একটু সবার জেগে ওঠা দরকার। ওই নীতিনিষ্ঠ রাজনীতির যে দলে যে কয়জন আছেন, যদি জেগে না উঠতে পারি, তাহলে আমরা এই মহামারী আরো যদি বড়ভাবে ধরা দেয়, আশা করি দেবে না, আমরা কিন্তু তখন সামলাতে পারবো না। এই দুরবস্থার জায়গায় অনেক ধন্যবাদ। আমরা সমন্বিত উদ্যোগ নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি শুনছিলেন যে মাননীয় মন্ত্রী বলছিলেন যে চিকিৎসক কিংবা নার্স ইত্যাদির কথা যেটা আপনি বলছিলেন সেগুলো নিয়োগ দেওয়া হয়েছে, এবং আইসিইউ বাড়ানোর ক্ষেত্রে যে বাধা সেটির একটি ব্যাখ্যা মাননীয় মন্ত্রী দিয়েছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এটা তো মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন। আসলে মাননীয় মন্ত্রী সাহেবের কাছে কতটা বা স্ট্র্যাটেজি আছে আমি জানি না, কিন্তু আপনাদের এই টেলিভিশনে আপনি দেখবেন যে যেখানে আপনি খুলনায় দেখেন, খুলনাতে আপনার সেখানে যে সিট আছে সেই সিটের চাইতে ডাবল সেখানে প্রায় লোকজন রয়েছে, সেখানে এভরিডে মানুষ মারা যাচ্ছে। আজকে আমি আর একটা খবর দেখলাম যে মৌলভীবাজারে সেখানে ডাক্তার বলেছে যে ওখানে যে ইনচার্জ তিনি বলেছেন যে আমাদের আইসিইউ আছে কিন্তু আমাদের ডাক্তারের অভাব রয়েছে, আমরা চাইছি 30 জন ডাক্তার এখনো আমরা পাইনি। এই তো সুতরাং মাননীয় মন্ত্রী বলেছেন, ভালো কথা, মাননীয় মন্ত্রীও এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ। এখন কথাটা হচ্ছে যে দেশটাকে আমরা ভালোবাসি কিনা, এই দেশটার মানুষদেরকে আমরা ভালোবাসি কিনা, সেটা একটা চিন্তা আমাদের করতে হবে। মাননীয় মন্ত্রীকে অবশ্যই এই যা বলেছেন তাকে এটা বলতেই হবে, এ না বলে ছাড়া কোনো উপায় নাই। আর আমাদের রহিন হোসেন প্রিন্স ভাই কতগুলো কথা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা আপনার আমাদের সকলকে চিন্তা করতে হবে যে
যখন কোনো বা এক্সপার্টরা ওপিনিয়ন দেয়, তারা সকলে আলাপ আলোচনা করে ওপিনিয়ন দেয়। সেই ওপিনিয়নটা যখন দিয়ে দেয় তখন সেটা আর পরবর্তীতে আর থাকে না। যারা দেশ চালান তাদের কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা কিন্তু আমাদের অর্থাৎ এই যে সাধারণ মানুষ, তারা যেমন তাদের যেমন দায়িত্ব আছে, বা সরকার যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব আরো অনেক বেশি। এখন যদি এখানে বলা হচ্ছে, মন্ত্রী সাহেবরা বলছেন যে অমুক দল এত চ্যাম্পিয়ন হয়েছে, অমুক দল এত চ্যাম্পিয়ন হয়েছে, এই আলোচনার সময় কিন্তু এখন না। এখন হচ্ছে দেশের মানুষকে বাঁচানো, এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে দেশকে রক্ষা করা, এবং সেই জন্য একমাত্র এখন মাস্ক পরা এবং সারা বাংলাদেশে ইনজেকশন ওই যে পুশ করা, বলা হচ্ছে যে 20-র উপরে ইনজেকশন অলরেডি আনা আছে। আমি বলতে চাই যে এই যে আমরা কিছুদিন আগেও শুনেছি যে অনেকগুলো কমিউনিটি হসপিটাল আছে এই বিভিন্ন ইউনিয়নে, এই ইউনিয়ন গুলোতে যদি অন্তত এগুলো ডিস্ট্রিবিউট করে ঠিক মতো দেয়, তাহলে অন্তত কিছু কাছাকাছি মানুষগুলো অন্তত পাবে। ইউনিয়ন পরিষদে দিলে পাবে, বলা হয়েছে ইউনিয়ন হবে, কিন্তু এই যে একটা কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, এই ক্লিনিকের কি দায়িত্ব? এই ক্লিনিকেরও একটা দায়িত্ব থাকা দরকার। আমি মনে করি যে সরকারের এখন সময় এসেছে, অনেক দিন চলে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি, এই অনেক মানুষ কিন্তু আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, আর একটি লোক যাতে হারাতে না হয় সেই জন্য অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি শুনছিলেন যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলছিলেন, পাশাপাশি আরেকটি আপনি যেটি বলছিলেন এর আগে, যে চেষ্টা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে, কিন্তু চেষ্টার ফলটি যখন না আসবে তখন কি সেটিকে পর্যাপ্ত বলা যায়? 1.5 বছরের বেশি, প্রায় 1.5 বছর হয়ে গেল করোনা সংক্রমণের, এখনো পর্যন্ত দেশের 37টি জেলায় আপনার অক্সিজেনের ব্যবস্থা নেই। না, এখন আমি বলছি যে বিষয়টা কিন্তু অক্সিজেন ব্যবস্থাটা কোনো জেলায় নাই তা কিন্তু না। হাই ফ্লো অক্সিজেন নাজেল বা সেন্ট্রালি অক্সিজেনের ডিপো করে সেখান থেকে সাপ্লাই দেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করার ভিতর থেকে ভারত থেকে পর্যন্ত অক্সিজেন আনা হচ্ছে, দেশের ভিতরে অক্সিজেন সবকিছু মিলে কিন্তু এখন কিন্তু উপজেলা পর্যায়ের যে হেলথ কমপ্লেক্স গুলি আছে, সেই উপজেলা পর্যায়ের হেলথ কমপ্লেক্সেও কিন্তু এখন অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে গ্রাসরুট পর্যন্ত অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। এক নাম্বার 2, আমার বন্ধু রহিন হোসেন প্রিন্স একটা কথা বলছেন যে একটা দেশের উপরে কেন নির্ভরশীলতা, এই জায়গাটা আমি একটু মনে করে দেই। সে তো তাত্ত্বিক রাজনীতি করে, তথ্যপত্র তার একটু বেশি থাকার কথা। ভারতের সঙ্গে কিন্তু আমাদের বিষয়টা না। তখন যে কোম্পানিটি ভ্যাকসিন উৎপাদন করেছিল এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে স্বীকৃতি পেয়েছিল, তাদেরকে ভ্যাকসিনের সফলতা আসার আগেই কিন্তু আমরা বুকিং দিয়ে রেখেছিলাম যে ভ্যাকসিন সফল হলে আমাদের দিতে হবে অ্যাডভান্স। সেই সময় কিন্তু আমেরিকা, চায়না, রাশিয়া কোন দেশের ভ্যাকসিন কিন্তু তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো অ্যাপ্রুভাল পায়নি। আর প্রোটোকল অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি কোনো ভ্যাকসিনকে অ্যাপ্রুভ না করে, সেই ভ্যাকসিনকে কিন্তু ব্যবহার করা যায় না। যখনই অন্যান্য দেশের সঙ্গে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল আসছে, তখন কিন্তু আমরা সে দেশের সঙ্গে যোগাযোগ করেছি, রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, অন্যান্য যে সকল দেশ। কাজে আমরা একটা দেশের উপর নির্ভর ছিলাম, এই তথ্যটা সঠিক না। নাম্বার 2 হচ্ছে, জয়নাল ভাই বলছেন যে আমাদের আইসিইউ অন্যান্য জায়গা, এখানে আমি আবার একটু ক্লিয়ার করি, আইসিইউ বেড কিন্তু বাড়ানো হয়েছে, অক্সিজেন সাপ্লাই সেন্ট্রালি দেওয়ার মতো বেড বাড়ানো হয়েছে, হসপিটালে ডেডিকেটেড করোনা হসপিটাল করা হয়েছে। একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, মাত্র কয়েকদিন আগের কথা, করোনা আসার পরে ডাক্তাররা কিন্তু তাদের বাচ্চা পা জড়িয়ে বলছে, বাবা তুমি যেতে পারবা না। ডাক্তাররাও কিন্তু আসতে চাচ্ছিলেন না, কারণ প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের জীবন আছে। তাদেরকে কিভাবে অনুরোধ করে, তাদের কিভাবে দুর্ঘটনায় পর্যবসিত হলে তাদের কিভাবে রাষ্ট্র আলাদা সুযোগ সুবিধা দেবে, তাদেরকে হোটেলে রাখা, বিভিন্ন ভাবে কিন্তু চেষ্টা করতে হয়েছে। এই জাতীয় বাস্তব পরিস্থিতি কিন্তু যারা ইমপ্লিমেন্ট করে তারাই এই জায়গাটাকে উপলব্ধি করতে পারে। আবার ওয়ার্ড বলছেন যে কমিউনিটি ক্লিনিকটা জয়নাল ভাই জানতে চাইছেন, জয়নাল ভাইকে একটু ক্লিয়ার করি। 96-এ শেখ হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ মানুষের যে ফান্ডামেন্টাল নিডস, সংবিধানের 15 অনুচ্ছেদে জন্ম, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, ওই চিকিৎসাটাকে নিশ্চিত করার জন্য প্রতি ইউনিয়নে ছোট আকৃতির হাসপাতাল করা হলো, নাম করা হলো এটা
কমিউনিটি ক্লিনিক, সেখানে কিন্তু ডাক্তারও দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রাজনীতির দুর্ভাগ্য, শেখ হাসিনা সরকার 96 এর গভর্নমেন্টের টেনিউর শেষ হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসার পরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিল। আবার শেখ হাসিনা যখন 2009 গভর্নমেন্ট ফর্ম করলেন, তখন কিন্তু কমিউনিটি ক্লিনিক চালু করছেন। এখন কিন্তু গ্রামে মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, ডেলিভারি, অন্যান্য খুব জরুরি ট্রিটমেন্ট সমস্ত কিন্তু কমিউনিটি ক্লিনিক হয়। আমরা প্রতি সপ্তাহে 1 কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা হয়েছে, সেটা কিন্তু কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পৌঁছাবে। মাননীয় মন্ত্রী, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আর রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনি এর আগে যে জায়গাটিতে শেষ করেছিলেন যে আর একজন মানুষের জন্য মৃত্যু না হয় সেজন্য আবার সম্মিলিতভাবে চেষ্টা করব, সেই আশাবাদী আমি শেষ করতে চাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।